ছাত্র আন্দোলনের মুখে ঢাকা মেডিকেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ, বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ। নির্বাচন আয়োজনে সরকারের ভূমিকাই মুখ্য বললেন সিএসি। ভোটের পর ইশতেহার বাস্তবায়নের সংস্কৃতি গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের। লুটপাট করে আওয়ামী লীগ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বললেন ফখরুল। রাষ্ট্রীয় পর্যায়ের দুর্নীতি রাষ্ট্রদ্রোহের শামিল মন্তব্য উপদেষ্টা শারমিনের। এবং বর্ষাকালের শুরুতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। জুলাইয়ে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা। কোভিড সেবা দিতে প্রস্তুত ডিএনসিসি হাসপাতাল। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবার বিস্তারিত। ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ছাত্রছাত্রীদের কাল দুপুরের মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি ছাত্রছাত্রীরা এই নির্দেশনায় আওতামুক্ত থাকবেন। সকালে এক জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বেশ কিছুদিন ধরে আবাসন সহ 5 দাবিতে আন্দোলন করে আসছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ 5 দফা দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হলে আহত হয় 3 শিক্ষার্থী। দাবি না মানলে আগামীকাল ঢাকা ব্লকেড কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা। এদিকে সকাল 8টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় নামলে কুড়িল বিশ্ব রোড থেকে বাড্ডাগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন ওই সড়কের যাত্রীরা। বলছে তোমাদেরকে তোমরা ফেসবুকে এরকম ওইরকম পোস্ট দিয়েছো, এর জন্য তোমাদেরকে বহিষ্কার করা হলো। আপনারা বুঝছেন এর থেকে সরকারি আচরণ আর কিছু হতে পারে কিনা, যে জুলাই আন্দোলন হয়েছে। অতঃপর আজকে আমরা যখন এখানে নামলাম, আমরা বলছি আপনার কোনো প্রমাণ দিতে পারলেন না। মাস ধরেই তাদের সাথে আমরা সর্বোচ্চ যোগাযোগের চেষ্টা করেছি শিক্ষার্থীদের পক্ষ থেকে। শুধু আমরা না, প্রত্যেকটা ছাত্র সংগঠন এবং যাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও অনুরোধ করেছে। তারা আমাদের সাথে কথাও বলেননি এবং তারা ন্যূনতম সুযোগ এখানে দেন নাই। জাল চলাচল স্বাভাবিক করা, এটা আমাদের কমিশনার মহোদয়ের নির্দেশ। আমাদের ডিসি মহোদয় এখানে আছে, অফিসার ইনচার্জ মহোদয় আছে। এখানে আমরা সবাই মিলে চেষ্টা করতেছি জনদুর্ভোগ কমানোর জন্য। আমরা চেষ্টা করতেছি ওদের বোঝানোর জন্য, ওরা ওদের জায়গায় আছে। জাতীয় নির্বাচন আয়োজনে সরকারি মুখ্য ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন। রোডম্যাপ থেকে শুরু করে সংশ্লিষ্ট সব বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান তিনি। আগারগাঁয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইসি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিএসসি। জানান, রোডম্যাপ না হলেও সম্পন্ন হয়েছে সংশোধনযোগ্য কর্মপরিকল্পনা। এমআর আসাদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে ইসি। নির্বাচনী আইন বিষয়ক দক্ষতা বাড়াতে 2 দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় পুরো কমিশন। নির্বাচন কমিশন কর্মকর্তাদের আইন বিষয়ে পরিপূর্ণ জ্ঞানের অভাব আছে বলে আক্ষেপ প্রকাশ করেন সিইসি। আইনগুলোর কথা বলেছে, যে বিধিমালার কথা বলেছে, এগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজনীয়, নিত্যক্ষণের প্রয়োজনীয়। আমরা যেগুলো কাজ করি, এখন আমরা জিজ্ঞেস করি, আমি বিভিন্ন কনসার্ন অফিসারকে যাই জিজ্ঞেস করি, অনেকে দেখা যাচ্ছে যে তখন ব্ল্যাঙ্ক লোক দেয় একটা, তার মানে বোঝা যাচ্ছে যে ওই হয়তো আইডিয়া নাই। পরে রোডম্যাপ প্রশ্নে সরকারের সঙ্গে যোগাযোগের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসিরউদ্দিন। আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আমাদের করতে হবে, সেগুলো কোনটা কোন সময়ে শেষ করব, কোন সময় শুরু করব, এটার একটা পরিকল্পনা আমরা, সেটাই এটাকে অনেকে আবার রুটম্যাপ বলে, অনেকে নানাভাবে এটাকে নাম দেয়। আমি রুটম্যাপ বলছি না, এটা আমরা আমাদের একটা কর্ম পরিকল্পনা করছি, সেটা তো অবশ্যই আছে। যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। প্রয়োজনে কর্মপরিকল্পনায় সংশোধন আসতে পারে উল্লেখ করে সঠিক সময়ে তফসিলের ঘোষণা আসবে বলেও জানান তিনি। এটা আমাদের ব্যবহারের জন্য, নট ফর শেয়ারিং উইথ এভরিবডি, যে আপনারা সবাই জানুন যে আমরা এইভাবে করছি, সেরকম না। এটা আমাদের নিজস্ব, এটা সংশোধনযোগ্য,
যদি টাইমলি যদি কোনো কারণে রিসিভ না হয় 2-4 দিন এদিক ওদিক হতে পারে। এটা MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। চাপিয়ে দেয়া কাগজে সংস্কার নয়, সুশাসন নিশ্চিতে অংশগ্রহণমূলক সংস্কার প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে ভোটের পর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সংস্কৃতি গড়ে তোলারও তাগিদ দেন তারা। এদিকে সাধারণ মানুষ বলছেন এখন থেকে নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করা প্রয়োজন। রেজা খানের রিপোর্ট। লন্ডনে অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা দেখা দেয় নানামাত্রিক বিচার বিশ্লেষণ চলছে জনমনে। এখন থেকেই সুষ্ঠু নির্বাচনের মাঠ প্রস্তুতে মনোনিবেশ করা উচিত বলে মনে করছেন তারা। ইলেকশন করার মতো যে একটা ফিল্ড তৈরি হচ্ছে, এই ফিল্ডটা আসলে তৈরি হোক, সবাই মিলে যদি এক হয় দেশটা আসলে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আর ছোট বড় দল ভেদাভেদ ভুলে ক্ষমতায় যাওয়ার মনোভাব পরিবর্তনের তাগিদ দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক কলামিস্ট নজমুল হক নান্নু। এখানে বড় রাজনৈতিক দল অথবা ছোট রাজনৈতিক দল কাকেও ছোট করে দেখা উচিত না। যদি কোনো বড় রাজনৈতিক দল থাকে তাদের অহংকার করলে চলবে না। একটি ছোট দল বড় দল সব মিলিতভাবে সকলকেই সমীহ করে চলতে হবে, মূল্য দিতে হবে এবং আলোচনাগুলো যেন পজিটিভ হয়। ভোটের পরে নির্বাচনী অঙ্গীকার ভুলে যাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান তিনি। ম্যানিফেস্টোতে আমি যে কথাগুলো বলবো সেটা যেন আমি প্রতিপালন করি। যারা বেকার তাদের জন্য আমি চাকরি দিই, গার্মেন্টসে যারা চাকরি করে, পরিবহন অথবা যে কোনো কলকারখানায় কাজ করে তাদের মজুরি, তাদের অধিকার যেন আমি প্রতিষ্ঠা করতে পারি। সবচেয়ে বড় কথা আমাদের খাদ্য যারা দিচ্ছে সেই কৃষকের দিক থেকে যেন আমরা কোনো ক্রমেই চোখ ফিরিয়ে না নিতে পারি। এদিকে কাগুজে সংস্কারের চেয়ে দ্রুত নির্বাচন আয়োজন জরুরি বলে মত দেন কবি ও সাংবাদিক আবু সালেহ। সংস্কার করছে ঘরের টেবিলের মধ্যে, জনগণ জানছে না কেন, বাইরে গিয়ে জনমতের জন্য সেমিনার হচ্ছে না, পুঁথি ঘেটে কাটিং পেস্টিং করে সংস্কার হবে এবং সেই সংস্কার আমাদের মেনে নিতে হবে, এটা হয় না। স্বাধীনতার 54 বছরেও সাংস্কৃতিক নীতি নির্ধারণ না হওয়ায় আক্ষেপ জানান এই বীর মুক্তিযোদ্ধা। আজ এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে একটা সংস্কৃতির নীতি নেই। রাজনীতির পেছনে যে শক্তিশালী সাংস্কৃতিক চাবুক না থাকে, অর্থনীতির কিসের অর্থনীতি যদি সংস্কৃতির পেছনে সংস্কৃতির চাবুক না থাকে, সে রাষ্ট্র ব্যর্থ হতে বাধ্য। প্রশাসনে বিরাজমান স্বৈরতন্ত্রের সংস্কার দরকার বলেও মত দেন তিনি। স্বৈর কুঠারগুলো অপসারণ না করলে এখানে প্রকৃত বিচার হবে না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। লুটপাট করে আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পতিত দলটির সুইস ব্যাংকে বিপুল টাকা রাখার খবরটি হতাশাজনক বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বললেন, নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানাধীন প্রতিষ্ঠা করা জরুরি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 21তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণঅভ্যুত্থানের ফলে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি একটা সভা করলেন। আওয়ামী লীগ দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে উল্লেখ করে মহাসচিব বলেন, সংস্কার এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যতগুলো বিষয়ে একমত হওয়া যাবে সেগুলো আমরা আপনার বাস্তবায়িত করব, আর যেগুলো কোথাও যাচ্ছে না সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে, অর্থাৎ যখন ইলেকশন হবে, ইলেকশনের পরে পার্লামেন্টে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যারা প্রাণ দিয়েছি, যারা আহত হয়েছি, সবাই মিলে আমরা অন্তত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা নির্মাণ করতে চাই। এদিকে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের নেতৃত্ব বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। এতে যোগ দেন বিএনপির শীর্ষ নেতারা। আজকের বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার জনগণের কাছে ভোটের অধিকার
আবার ফিরিয়ে দিয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এবং একটি স্বচ্ছ জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা। স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর দেশের শান্তি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবর্তন হয়েছে। নির্বাচনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং বিচারালয়, প্রশাসন, নির্বাচন কমিশন এগুলোর প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত জনগণের ক্ষমতা, জনগণের মালিকানা জনগণকে ফেরত দিবেন। জনগণের ভোটাধিকার নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান জাহিদ হোসেন। জনগণকে তার ক্ষমতা প্রয়োগ করার সুযোগ দেন। 31 দফা বিএনপি দিয়েছে, আপনারা আপনাদের দফা দেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিগত সরকারের আমলে দুর্নীতি ওই পোকার মতো সবকিছু খেয়ে ফেলেছে। রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতি হলে সেটি দেশদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে বিএফডিসিতে শিশু শ্রম প্রতিরোধ নিয়ে এক বিতর্ক অনুষ্ঠানে তিনি কথা বলেন। পতিত সরকারের দুর্নীতির কারণে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসনে 350 কোটি টাকার প্রকল্পের কোনো সুফল পাওয়া যায়নি বলে অভিযোগ করেন বক্তারা। শামীউজ্জামান চৌধুরী রিপোর্ট। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উদযাপনের অংশ হিসাবে বিএফডিসিতে শিশু শ্রম প্রতিরোধ নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। শিশু শ্রমের প্রধান দায় রাষ্ট্রের নয় সমাজের শীর্ষক ছায়া সংসদে অংশ নেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা। এগুলো আমাদের দেশের সমস্ত আইন কিন্তু পারমিট করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু শ্রম নিরসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে দেশি বিদেশি অর্থ যাতে কাজে লাগে সেদিকে নজর দিতে হবে। শিশু শ্রম নিরসনের ক্ষেত্রে দেখেছি 352 কোটি টাকার যে প্রকল্প, সেই প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু নানা অনিয়ম, নানা দুর্নীতি, নানা অপচয়ের কথা কিন্তু আমরা বিগত সরকারের আমলে আমরা দেখেছি। আমাদের এখানে কর্মে নিযুক্ত আছে প্রায় 35 লক্ষ শিশু। তার মধ্যে ঝুঁকিপূর্ণ কাজ আবার আমাদের 43টা ডিক্লেয়ার্ড। সেই ঝুঁকিপূর্ণ কাজগুলো কি? সেটি হলো কেমিক্যালি এক্সপোজড, আমাদের যেটি আছে ওয়েল্ডিং মেশিন, আমাদের ভারী শিল্প, জাহাজ ভাঙা শিল্প, ঝুঁকিপূর্ণ কাজও প্রায় 10 লক্ষের উপরে শিশু কর্মে নিযুক্ত আছে। এ সময় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার স্বল্প মেয়াদে আইন করার পাশাপাশি পথ শিশুদের জন্য ডাটাবেস তৈরি করে যেতে চায়। করাপশন সব যাটুকু সুন্দর আছে এই দেশের সবটুকুই কিন্তু উই পোকার মতো দুর্নীতি খেয়ে ফেলছে। রাষ্ট্রের জায়গা থেকে যদি দুর্নীতি হয় এটা দেশদ্রোহিতার শামিল। শিশুদেরকে যাদেরকে আমরা রাস্তায় দেখছি এখন তো শিশু ডাকাতও হয়ে যাচ্ছে, কিশোর গ্যাং বলছি। এটা আমাদের নজরে আছে। আমরা চাচ্ছি এদেরকে একটা পরিসংখ্যান করে এদেরকে আমাদের কর্মসূচির আওতায় নিয়ে আসা। প্রতিযোগিতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ রানার আপ হয়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান আবহাওয়া এডিস মশা বিস্তারে উপযুক্ত। জুলাই মাসে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে করোনা প্রাদুর্ভাব বাড়ায় প্রস্তুত রাখা হয়েছে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল। মাহবুব হাসান রিপনের রিপোর্টে বিস্তারিত। ডেঙ্গু প্রাদুর্ভাব চরম আকার ধারণ করায় গেল বছর কঠিন পরিস্থিতি পার করেছে দেশ। এবছর চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত রোগটি। রাজধানীর হাসপাতালগুলোতে চলতি মাসে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 6 মাসে দেশে ৬,৯২৬ জন ডেঙ্গু রোগীর মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন 30 জন। 5-6 দিন আগে থাকতে শুধু জ্বর, খাবার টোটালি খায় না, পাতলা পায়খানা, জ্বর। কোভিড টেস্ট করানো হয়েছে, কোভিড নেগেটিভ আসছে আর কি। ডেঙ্গুর রিপোর্টের জন্য ওয়েট করতেছে। এছাড়া করোনা সংক্রমণ ধীরে ধীরে বাড়তে শুরু করায় কোভিড টেস্টের জন্য ভিড় বেড়েছে ডিএনসিসি হাসপাতালে। কোভিড-19 টেস্টটা বাড়ছে কুর্মিটোলা হাসপাতাল থেকে। 5 দিন থেকে গলা ব্যথা আর জ্বর ওঠে আবার ছাড়ে। মহাখালীর এই হাসপাতালটিতে এখন 17 জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানান ভারপ্রাপ্ত পরিচালক। বলেন, করোনা পরীক্ষায় শনাক্তের হার প্রায় 10%। আমাদের 17 জনের মধ্যে কিন্তু 9 জন পেশেন্টকে অক্সিজেন দিতে হচ্ছে। এর মধ্যে একজনকে হাই ফ্লো, আরেকজন এনআরবি মাস্ক দিয়ে দিতে হচ্ছে। সো মানে না রাইট নাও উই ক্যানট সে যে এই ভেরিয়েন্টটা এসেছে
কমপ্লিটলি মাইল্ড অর মডারেট, ডেডিকেটেড কোভিড-19 হসপিটাল। তো আমরা কিন্তু সবসময় কোভিডের জন্য ফুলি প্রিপেয়ার্ড। এই সময় ডেঙ্গু বিস্তারের কারণ হিসেবে তিনি বলেন, থেমে থেমে বৃষ্টি এবং অনুকূল আবহাওয়ার কারণে ডেঙ্গু রোগী বাড়ছে। এডিস মস্কিটো সাধারণত 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সবচেয়ে বেশি ব্রিডিং হয়, এবং আপনারা আজকে যদি টেম্পারেচার দেখেন ঢাকার, তাহলে আজকে কিন্তু 28 ডিগ্রি সেলসিয়াস। নট অনলি দ্য টেম্পারেচার, অ্যানাদার অপটিমাম পজিশন ইজ দ্যাট যে এখন আমাদের হিউমিডিটি অ্যারাউন্ড 80%। তো যে ডেঙ্গু মশা যে ব্রিডিং হয় সেটার জন্য কিন্তু অপটিমাম হিউমিডিটি হচ্ছে 70 to 100%। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই সচেতন না হলে তা মহামারী আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করেন তিনি। এখন থেকে যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু এই ডেঙ্গু যে প্রকোপ এটা মহামারী আকার ধারণ করতে পারে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকার বাজারে মৌসুমী ফলের ছড়াছড়ি, আম, লিচু থেকে শুরু করে জাম, কাঁঠাল সবই পাওয়া যাচ্ছে। ভরা মৌসুমে অতিরিক্ত দামের অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন সরবরাহ ঠিক থাকলেও পরিবহন খরচের কারণে দাম বাড়তি। মুনতাসির মামুনের প্রতিবেদন। গ্রীষ্মকালীন নানা রকম ফলে ভরে উঠেছে রাজধানীর বাজার। শান্তিনগর, রামপুরা, কাউরান বাজার এবং মোহাম্মদপুর সবখানে মৌসুমী ফলে পর্যাপ্ত সরবরাহ, তারপরও দাম অনেকটা বেশি। বিশেষ করে আম, লিচুর দাম ক্রেতার নাগালের বাইরে। গরম তো প্রচুর, আমটাম ফলটল মানুষ খুব কমই খাচ্ছে এখন। দাম খুব একটু যে জনগণের দুর্গরায় মানে স্যাটিসফ্যাক্টরি তা না। আমার যে পয়সা ইনকামে পয়সা দিয়ে আমি ফল কিনি খাওয়া আমার দ্বারা সম্ভব না। ব্যবসায়ীরা বলছেন জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় মৌসুমী ফলের দাম কমছে না। বৃষ্টির কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আকাশের অবস্থা ভালোর কারণে বাজার একটু ভালো হচ্ছে, দেখা আবার 10-15 টাকা কেজিতে বাড়তে গেছে। মার্কেটে আমের সরবরাহ কম আছে, এখন আমের দামও একটু বাড়ছে আগের তুলনায়। বাজার পরিস্থিতি একটু কাস্টমার কম। এখন বাজারে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা, আর 100 লিচুর দাম 250 থেকে 400, জাম 180 থেকে 200। এছাড়াও এক একটি কাঁঠাল বিক্রি হচ্ছে 200 থেকে 400 টাকায়। বাজার ছাড়াও ঠেলা ও ভ্যান গাড়িতে বিক্রি হচ্ছে মৌসুমী ফল, সেখানে দাম কিছুটা কম। ল কোয়ালিটি যেটা 50, 40, 30, 60, 70 ভ্যানে বিক্রি করে। যে কেউ চাইবে মৌসুমী ফলের স্বাদ নিতে, কিন্তু অনেক ক্রেতাই বলেন দামের কারণে চাহিদা পুরোটা পূরণ করা সম্ভব না। করোনায় ভিটামিন সি সমৃদ্ধ ফলের চাহিদা বেশি থাকায় পেয়ারা, লটকন, কামরাঙ্গাও বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। ইসরায়েল ইরান সংঘাতের খবর। হামলা বন্ধ না হওয়া পর্যন্ত পারমাণবিক আলোচনা ফিরবে না ইরান। সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠকে একথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে ইরানের পরমাণু প্রকল্প পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি ইসরায়েলের। এদিকে নবম দিনের মতো পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ইরান ইসরায়েল সংঘাতের সমাধান পেতে সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় কূটনৈতিক এবং ব্রিটেন, জার্মান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইউরোপীয় দেশগুলো ইরানকে কূটনৈতিক আলোচনায় ফিরে আসার আহ্বান জানায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে। তবে আরাগচি স্পষ্টভাবে জানান, ইসরায়েল আগ্রাসন অব্যাহত রাখলে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আর কোনো আলোচনায় বসবে না ইরান। অন্যদিকে ইরানের পরমাণু প্রকল্প পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখবে ইসরায়েল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এমন মন্তব্য করেন দেশটির রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। এছাড়া ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ বলেন, ইসরায়েল হামলা চালালে নিজেদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে ইরান। বৈঠকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার নিন্দা জানিয়েছে চীন, রাশিয়া, পাকিস্তান এবং আলজেরিয়া। ইরানে ইসরায়েলি আগ্রাসনকে বিপজ্জনক নজির বলে মন্তব্য করেছে চীন। এদিকে টানা নবম দিনের মতো পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। স্থানীয় সময় শনিবার ভোরে তেহরানের দক্ষিণে অবস্থিত কোম শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে 2 জন, আহত আরও 4 জন। এর জবাবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে একটি 4তলা ভবনের ছাদে আগুন ধরতে দেখা যায়। এর আগে উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় তেহরানের হামলায় আহত হয় 33 জন।
যুদ্ধের এমন উত্তেজনার মাঝে অস্ত্র ও সামরিক সরঞ্জামের চালান নিয়ে আরও একটি কার্গো উড়োজাহাজ ইসরায়েলে পৌঁছেছে। এসব অস্ত্র যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে এসেছে বলে জানায় তুরস্কের সরকারি সংবাদ মাধ্যম আনাদোলু। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ছাত্র আন্দোলনের মুখে ঢাকা মেডিকেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ। নির্বাচন আয়োজনে সরকারের ভূমিকাই মুখ্য বললেন সিএসসি। ভোটের পর ইশতেহার বাস্তবায়নের সংস্কৃতি গড়ে তোলার তাগিদ বিশ্লেষকদের। লুটপাট করে আওয়ামী লীগ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বললেন ফখরুল। রাষ্ট্রীয় পর্যায়ের দুর্নীতি রাষ্ট্রদ্রোহে শামিল মন্তব্য উপদেষ্টা শারমিনের। এবং বর্ষার শুরুতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। জুলাইয়ে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা। কোভিড সেবা দিতে প্রস্তুত ডিএনসিসি হাসপাতাল। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা ৭টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।